আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। একটি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই অনুষ্ঠান। একটু অনেক রাত বাংলাদেশে। তারপরও ভাবছি সামনে নিয়ে আসা দরকার বিষয়টি। অনেকে এই বিষয়টি নিয়ে অনেক রকমের কথা জানেন, অনেক রকমের কথা শোনেন। আমি ২০-২৫ দিন আগে এই তথ্যটি পাই যে জেনারেল ওয়াকারকে আসলে শেখ হাসিনা ৪ঠা আগস্ট রাতে মেরে ফেলার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। একটি ব্যর্থ কুয়ের মাধ্যমে বা সে বিষয়ে আমি বিস্তারিত আসছি। কিন্তু গত প্রায় এই যে ৬ মাসের যে কার্যকলাপ জেনারেল ওয়াকারের আ বা সেনাবাহিনীর বা সবকিছু মিলিয়ে আমাদের মনে হচ্ছে যেন জেনারেল ওয়াকার বোধহয় সব ভুলে গেছেন। এরকম একটা প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহ তাকে বাঁচিয়েছেন। এই বিষয়টি তিনি ভুলে গেছেন। তো আমি কথা দীর্ঘায়িত করতে চাই না। খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান করতে চাই। আপনাদের সবার মনে আছে যে ৩রা আগস্ট সেনাপ্রধান একটি দরবার ডেকেছিলেন। যখন চারিদিকে খুব বিক্ষুব্ধ পরিস্থিতি, সেই বিক্ষুব্ধ পরিস্থিতিতে তিনি একটি দরবার ডেকেছিলেন। সেনা ক্যান্টনমেন্টের ভেতরে যেই হেলমেট ভবন, সেই হেলমেট ভবনের নিচে ঢাকার অফিসাররা যোগ দেয়, পাশাপাশি যোগ দেয় হচ্ছে অনলাইনে বিভিন্ন জায়গা থেকে অফিসাররা সেই অনুষ্ঠানে যোগ দেন। তো সেই অনুষ্ঠানে যোগ দেয়া সেই অনুষ্ঠানেই সেনাপ্রধান আ কিছু বক্তব্য তুলে ধরেন। ১ম দিকে তিনি প্রায় ০.৫ ঘন্টার একটি বক্তব্যে তিনি বলেন আ যে তিনি ব্যাখ্যা করেন যে কেন সেনাবাহিনী সরকারি নির্দেশনা অনুযায়ী সিভিল প্রশাসনের সহায়তায় নিয়োগ করা হয়েছে। সেনাবাহিনী সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলায় নিয়োজিত করে, তাহলে তারা সে আদেশ মানতে বাধ্য, ইত্যাদি, ইত্যাদি নানা রকমের কথা তিনি সেখানে বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী। অর্থাৎ আ এই বৈঠকের আগে শেখ হাসিনা তাকে নির্দেশনা দিয়েছিলেন। তিনি যেন উম অফিসারদের উদ্দেশ্যে বলেন যে সরকারের নির্দেশ মানতে হবে। না হলে কোর্ট মার্শাল করে প্রত্যেককে শাস্তির আওতায় আনা হবে। কোনো কিছুই বরদাস্ত করা হবে না, ইত্যাদি, ইত্যাদি। এবং জেনারেল ওয়াকার আসলে এই অফিসারদের সঙ্গে এই দরবারে ঢোকার আগেই তিনি টের পান যে অধিকাংশ ডিভিশন আসলে আ এই সরকারের বিপক্ষে চলে গেছে এবং অধিকাংশ ডিভিশন চাচ্ছিল যে এই সরকারকে শান্তিপূর্ণভাবে সরিয়ে দিয়ে উম এ অর্থাৎ জনগণকে যেন হত্যা করতে না পারে এই সরকার, অর্থাৎ হাসিনা সরকার, তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে তারা ভিতরে অফিসাররা সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল। প্রায় ১৭-১৮ টি ডিভিশনের আ অফিসারদের বা কমান্ডিং অফিসাররা ভেতরে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিল। ওয়াকার সাহেবের যেই গোয়েন্দা সোর্স আছে, সেই সোর্সে তিনি এই খবরটি অবগত হন। তো এটি জানার পরে ওয়াকার সাহেব নিজে একটু চাপে ছিলেন। এর মধ্যে তিনি দেখতে পান যে শেখ হাসিনা এই অনলাইনের বৈঠকে শেখ হাসিনার উপস্থিতি তিনি টের পান। তো এর মধ্যে অফিসারদের কথা শোনেন, অফিসারদের যে বক্তব্য সবকিছু শুনে ওয়াকার সাহেব বলেন যে জানমালের নিরাপত্তা রক্ষা করা হবে। জনগণের উপরে সরাসরি কোনো গুলি চালানো হবে না। এমন একটি নির্দেশনা দেন যাতে শেখ হাসিনা তার উপর খুব ক্ষিপ্ত হয়। তো এই বৈঠকের পরে এই বৈঠকের পরে ৩ তারিখের আ ৩ তারিখের এই বৈঠকের আগে তৎকালীন যে পুলিশের যে আইজিপি তিনি জেনারেল ওয়াকারের সঙ্গে দেখা করে তিনি বলেন যে, "আমি আর টেনশন নিতে পারছি না।" তিনি রেজিগনেশন দিতে চান। আ জেনারেল ওয়াকার তাকে বোঝান যে এই মুহূর্তে রেজিগনেশন দিলে তার কি হতে পারে। তো ৩ তারিখ রাতে এই এই অসন্তুষ্টির পরে হাসিনা আ তারেক সিদ্দিকীকে নির্দেশ দেন পদক্ষেপ গ্রহণের জন্য এবং তারেক সিদ্দিকীর বাসায় ৩ তারিখ রাতে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ডিজিএফআই তৎকালীন চিফ, এনএসআই তৎকালীন চিফ, এসএসএফ এর তৎকালীন চিফ, পুলিশের আইজিপি, আ এনটিএমসির জিয়া, আম যিনি এখন গ্রেপ্তার হয়ে জেলে আছেন। এবং পার্শ্ববর্তী দেশের হাই কমিশনার সহ তাদের গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতিতে লম্বা বৈঠক চলে তারেক সিদ্দিকীর বাসায়। এবং মূলত আসলে এই ৩ তারিখ রাতেই তারা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে ফেলে যে কি হতে পারে, কি হলে কি হতে পারে এবং তারা ১ম এ সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনাকে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে নিরাপদে রাখা হবে। কারণ পাশেই তো ইন্ডিয়া কাছে। ইন্ডিয়া সেখান থেকে ইন্টারভেনশন করতে পারবে যদি প্রয়োজন হয়। এবং শেখ হাসিনা অনলাইনে খুব স্বাভাবিকভাবে তার অফিস কার্যক্রম পরিচালনা করবেন। বোঝানো হবে যে সবই স্বাভাবিক আছে। শেখ হাসিনাও ঢাকাতেই আছেন। এবং আ তাকে
পরিস্থিতি সেনাবাহিনী কঠোরভাবে দমন করে তারপর তাকে আবার ঢাকায় নিয়ে আসা হবে। আবার এর মধ্যে প্ল্যানও হয় যে ইন্ডিয়াতেও নিয়ে যাওয়ার একটা প্ল্যান হয়। সেটি ৩ তারিখ রাতেই চূড়ান্ত হয়। তবে উম ইন্টারেস্টিং বিষয় যেটি সেটি হচ্ছে যে ৩ তারিখ রাতেই কিন্তু হাসিনা যদি পালাতে হয়, কিভাবে পালাবে, কোথায় পালাবে তারও একটা ব্লুপ্রিন্ট করে ফেলা হয় এবং কোন হেলিকপ্টারে যাবে, কোন বিমানে যাবে, তার সঙ্গে কারা, কারা যাবেন এসব কিন্তু ৩ তারিখ রাতেই অলমোস্ট একটা ড্রাফট করে ফেলা হয়। তো সেই এইসব প্ল্যান করার পরে আ উম ঠিক হয়। কিন্তু পদত্যাগের কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছিল হাসিনাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়ে একটা মার্শাল ল জারি করা হবে এবং মার্শাল ল জারি করে তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে আবার ফিরিয়ে আনা হবে। তো ঐদিন সন্ধ্যায় শেখ হাসিনার আ উম ৪ তারিখে সন্ধ্যায় শেখ হাসিনার গণভবনে একটা আ বৈঠক ডাকা হয় সবাইকে মিলে এবং ৩ তারিখের এই ঘটনা প্রবাহের পরে ৪ তারিখে সারাদিনের কার্যক্রম পর্যবেক্ষণ করে ৪ তারিখ সন্ধ্যায় শেখ হাসিনার গণভবনে একটি আ বৈঠক ডাকা হয়। সে বৈঠকে যাওয়ার আগে ওই অগাস্টের ওই সময়টা অর্থাৎ ২-৩ তারিখ থেকে কিন্তু সবাই আর্মি হেডকোয়ার্টারের অপারেশন রুমে কিন্তু সবাই অবস্থান করছিলেন। যত ঊর্ধ্বতন জেনারেল, যত রকমের বড় কর্মকর্তা আছেন, সবাই সেখানে অবস্থান করছিলেন এবং উম এই আর্মি হেডকোয়ার্টারের এই 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 যে অপারেশন রুম সেখান থেকে গণভবনে যাওয়ার আগ পর্যন্ত সেখানে বেশ তর্কাতর্কি হয়। উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তৎকালীন ডিজিএফ এর প্রধান জেনারেল হামিদ এবং এনটিএমসির জেনারেল জিয়া দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় বেশ। জিয়া দাবি করে যে ১৫ লক্ষ সন্ত্রাসী ঢাকায় ঢুকেছে। এর মধ্যে বিএনপি জামাত তাদের সব সন্ত্রাসী নিয়ে আসছে পুরা বাংলাদেশ থেকে। বা ডিজিএফআই তার সঙ্গে ডিফার করে। ডিজিএফআই বলে যে না ৩,৮০,০০০ এর মতো নতুন সিম ঢুকেছে। সিম ঢুকেছে মানে এই সিমগুলো এর আগের শুক্র শনিবারে বের হয়ে গিয়েছিল। তারা আবার ঢুকেছে। এবং ডিজিএফআই চিফ তৎকালীন যিনি ছিলেন জেনারেল হামিদ তিনি আ গুলি চালানোর বিপক্ষে ছিলেন। তিনি কিলিং এর বিপক্ষে ছিলেন। বাট জিয়ার পক্ষে ছিল আ এই কিলিং এর এবং এক পর্যায়ে আ জিয়া জেনারেল হামিদকে আ গালাগালিও করেন এবং তাকে রাজাকার বলেন। উম বাট এই পর্যায়ে জেনারেল হামিদ সহ সেখানে অনেকেই ছিলেন। তারা জেনারেল ওয়াকারকে বলেন যে, "স্যার যদি হয়, আপনারা যদি স্টুডেন্টদের উপর যদি গুলি চালান এর পরেও তাহলে কিন্তু সেনাবাহিনীর ভেতরের থেকে আপনি ঠেকাতে পারবেন না।" এবং সার্বিক পরিস্থিতিতে জেনারেল ওয়াকার বুঝতে পারেন যে তিনি তার কমান্ড হারাচ্ছেন। অর্থাৎ এভাবে যদি চলে, তিনি যদি হাসিনার নির্দেশ মতো চলেন, তাহলে তিনি সেনাবাহিনীতে তার কমান্ড হারাবেন। তো এরপরই সবাই গণভবনে যান শেখ হাসিনার সাথে বৈঠকে এবং শেখ হাসিনা খুব কড়াকড়িভাবে বলেন যে, "যা আদেশ হবে তাই মানতে হবে। কোন রকমের কোন ব্যত্যয় সহ্য করা হবে না। যারা আদেশ মানবে না, যারা কোন রকমের শৈথিল্য প্রদর্শন করবে, তাদের প্রত্যেককে কোর্ট মার্শাল করা হবে।" তো এই পরিস্থিতিতে এবং হাসিনা যা বলে এগুলো সব বিএনপি জামাতের পরিকল্পনা। বিএনপি জামাত জঙ্গিরা এসব করছে। তাদেরকে যেকোনো মূল্যে ঠেকাতে হবে ইত্যাদি, ইত্যাদি এবং আসলে শেখ হাসিনার সামনে সবাই জি স্যার, জি স্যার বলে একমত হয়ে বের হয়ে আসে। তো গণভবনে শেখ হাসিনার কক্ষ থেকে বের হয়ে আসার পরে আ জেনারেল ওয়াকারের কাছে সিদ্ধান্ত জানতে চায় আ জেনারেল মুজিব যে এখন পরবর্তী সিদ্ধান্তটা কি হবে? মুজিব তখন কোয়ার্টার মাস্টার জেনারেল এবং তার ঠিক আগেই জেনারেল মুজিব কিন্তু শেখ হাসিনার এসএসএফ এর প্রধান ছিল। তো জেনারেল ওয়াকার বলে দেন যে, "না সিদ্ধান্ত যা ছিল তাই। সিদ্ধান্ত ছাত্রদের উপরে গুলি চালানো যাবে না। শুধু জানমালের নিরাপত্তায়, স্থাপনাগুলো রক্ষায় সেনাবাহিনী কাজ করবে।" তো এরপরে অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার সেখান থেকে বের হয়ে চলে যান আর্মি হেডকোয়ার্টারের দিকে, অপারেশন রুমের দিকে। সেখানে আরেকটি মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু গণভবনে জেনারেল মুজিব, তৎকালীন কোয়ার্টার মাস্টার জেনারেল জোবায়ের, তিনি ডিজিএনএসআই, এসএসএফ এর ডিজি নাজমুল, আ ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স সহ ৪-৫ জন সেখানে অবস্থান করেন এবং তারা আবার শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভেতরে ঢোকেন। অর্থাৎ শেখ হাসিনার আ কক্ষে ঢোকেন এবং সেখানে জেনারেল মুজিব
শেখ হাসিনাকে বলেন যে জেনারেল ওয়াকারকে দিয়ে আসলে হবে না, জেনারেল ওয়াকার আপনার কোনো আদেশ মানবে না, আপনি যদি অনুমতি করেন, আপনি যদি বলেন, তাহলে আমি এই গাদ্দার ওয়াকারকে আজকে রাতেই সরাই দেব। আমরা কোনো একটা পরিস্থিতি তৈরি করে ওয়াকারকে সরাই দিব। এরপরে আপনি আমাকে চিফ বানাইতে পারেন, অথবা জেনারেল সাইফুল আলম, যিনি তখন এনডিসিতে ছিলেন, তাকে চিফ বানাইতে পারেন, আপনার ইচ্ছা। তবে আমরা ওয়াকারকে না সরালে এই পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। তো শেখ হাসিনা তার সম্মতি দেন। শেখ হাসিনা তার সম্মতি দেওয়ার পরেই জেনারেল মুজিব সিদ্ধান্ত নেন যে যা করতে হবে রাত ৩টার মধ্যে সব সম্পন্ন করে নিতে হবে, এবং জেনারেল মুজিব বলেন যে এই পরিকল্পনা আমি করছি, আমি দায়িত্ব নিচ্ছি। এবং সেখানে আর্মির আরেকজন গোয়েন্দা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেছিলেন যে ওয়াকার সাহেব সরে গেলেও কোনো সমস্যা হবে না, আর্মি যেভাবে আছে সেভাবেই থাকবে, আপনার নিয়ন্ত্রণেই থাকবে। সো ওয়াকার সাহেবকে সরালে আমাদের পক্ষে কাজ করতে সুবিধা হবে। এবং আপনারা বোধহয় একটু জেনারেল মুজিবের ছবিটা যদি আপনাদেরকে একটু দেখাই, আপনি দেখেন এই গাদ্দার কিন্তু আবার পালাইছে, কিন্তু এই গাদ্দারকে আবার পালিয়ে যেত সহায়তা করা হয়েছে এই সাম্প্রতিক সময়ে। আমি আপনাকে বলি, এই যে হচ্ছে জেনারেল মুজিব, এই জেনারেল মুজিব মূল পরিকল্পনাটা করে, এবং জেনারেল মুজিব এই পরিকল্পনার পরপর, যেহেতু কোয়ার্টার মাস্টার জেনারেলের আন্ডারে কোনো ফোর্স নাই, অর্থাৎ কোনো কমান্ড নাই, সে তখন 46 ব্রিগেডের তখনকার যে কমান্ডার ইমরান হামিদকে ফোন দিয়ে বলে যে আমার 4 কোম্পানি সৈনিক লাগবে। তো ইমরান হামিদ তাকে বলে যে আমার পক্ষে তো এই মুহূর্তে 4 কোম্পানি জোগাড় করা খুব মুশকিল। তো পরবর্তীতে সে 2 কোম্পানি জোগাড় করার ব্যবস্থা করে, এবং ব্যবস্থা করে তাকে নির্দেশ দেয় জেনারেল মুজিব যে তুমি আর্মি হেডকোয়ার্টারের আশেপাশে আর্মি হেডকোয়ার্টারকে ঘিরে অবস্থান নাও। আর্মি হেডকোয়ার্টারের নিরাপত্তা বৃদ্ধির নামে এই পদক্ষেপটি নেওয়া হয়, এবং সেখানে প্ল্যান ছিল যে এর মধ্যে মুজিব এনটিএমসি জিয়াকে ফোন দিয়ে বলে যে আমি হেডকোয়ার্টারের দিকে আসছি, হেডকোয়ার্টারের দিকে আসলে আমি ভেতরে ঢোকার আগে তোমাকে ফোন দিলে তুমি বের হয়ে আসবে, তোমার সঙ্গে আমার কথা আছে। অর্থাৎ পরিকল্পনা ছিল যে হেডকোয়ার্টারের ভেতরেই বা বাইরে জেনারেল ওয়াকারকে আসলে মেরে ফেলা, কারণ মেরে ফেলে বলা যে জেনারেল ওয়াকার ছাত্রদের উপরে গুলি চালাতে চেয়েছিলেন, যার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি অংশ তাকে মেরে ফেলেছে, অথবা তাকে হত্যা করে বা তার গাড়িতে কোনো একটা অ্যাটাক দেখিয়ে বা কোনো একটা পদ্ধতিতে বলা যে বিএনপি জামাত ইসলামিক জঙ্গিরা জেনারেল ওয়াকারকে মেরে ফেলেছে। অর্থাৎ ঘটনাকে পুরো অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা এই পরিকল্পনাটি গ্রহণ করে। তো এর মধ্যে আসলে এই পরিকল্পনার খবর জেনারেল ওয়াকার পেয়ে যান একজন সেনা গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে। অর্থাৎ গণভবন থেকে বের হতে হতেই জেনারেল ওয়াকারের কাছে আসলে এই খবরটি চলে যায়, এবং জেনারেল ওয়াকারকে তিনি রিকোয়েস্ট করেন যে স্যার আপনি আপনার মতো করে কোনো একটা পদক্ষেপ নেন, কারণ এই হচ্ছে দ্য সিচুয়েশন। তো জেনারেল ওয়াকার তখন তার দেহরক্ষী, তার ড্রাইভার এবং খুব সম্ভবত 1 বা 2 জন সিকিউরিটির লোককে সাথে নিয়ে তার গাড়িতে বা অন্য একটা গাড়িতে করে ক্যান্টনমেন্টের ভেতরেই একটি সিভিল বাসায় যে সারা রাত সেখানে অবস্থান করেন। তার সাথে তার টেলিফোন, তার আশেপাশে যা ছিল সবার টেলিফোন বন্ধ ছিল, অর্থাৎ কোনোভাবে তাকে ট্র্যাক করতে পারেনি। এবং তিনি ভোর 7টা পর্যন্ত ওই বাসাতেই ছিলেন। আমি দুজনের কথা জানি, কিন্তু আমি আসলে যোগাযোগ করতে পারিনি তাদের সাথে, বাট ইট কনফার্ম নিউজ যে তিনি ক্যান্টনমেন্টের ভেতরে কোনো সাবেক কর্মকর্তার বাসায় অথবা কোনো বেসামরিক কোনো ব্যক্তির বাসায় তিনি সারা রাত অবস্থান নেন। এবং জেনারেল মুজিব সহ যে বাহিনীটি এই ঘটনা ঘটাতে চেয়েছিল তারা রাত 3টায় যে ঢোকেন আর্মি হেডকোয়ার্টার, অর্থাৎ এই যে 46 ব্রিগেডের ইমরান হামিদকে দিয়ে কোম্পানি মোবিলাইজ করা, তারা বোধহয় 300 সৈন্যের 2 কোম্পানি ডিপ্লয় করেছিল আর্মি হেডকোয়ার্টারের আশেপাশে। এবং জেনারেল মুজিব আর্মি হেডকোয়ার্টারে ঢুকে দেখেন যে জেনারেল ওয়াকার নেই, এবং কেউ বলতে
কেউ জানে না উনি কোথায় গেছেন। তার মনে হলো যে তিনি হয়তো কেউ জানলেও হয়তো বলছে না যে জেনারেল ওয়াকার কোথায় আছেন। তো এরপরে যেটা হয় এই এর মাধ্যমে আসলে ভেস্তে যায় জেনারেল মুজিব এবং হাসিনার যে পরিকল্পনা ছিল জেনারেল ওয়াকারকে সরিয়ে মুজিব আর্মি চিফ হিসেবে বা জেনারেল সাইফুল আলম আর্মি চিফ হিসেবে একটা ভয়ঙ্কর ক্র্যাকডাউন করবে, সেই পরিকল্পনা ভেস্তে যায় এবং জেনারেল ওয়াকারকে অর্থাৎ আল্লাহ বাঁচাইছে আরকি। আল্লাহ বাঁচাইছে তাকে মানে নিজ হাতে বাঁচাইছে এবং পরের দিন সকাল ৭ টায় আবার শেখ হাসিনা অর্থাৎ ৫ই আগস্ট সকাল ৭ টায় শেখ হাসিনা আবারও বৈঠক ডাকে সবার এবং সেই বৈঠকে আবার জেনারেল ওয়াকার যান। যেহেতু একটি পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে সবাই স্বাভাবিক আচরণ করেন এবং আ এর মধ্যে শেখ হাসিনা আ দরবেশকে অর্থাৎ সালমান এফ রহমানকে পাঠান এ ইউএস এমবাসিতে। ইউএস এমবাসিতে সালমান চলে যায় হচ্ছে সকাল ৬:৩০ টায়। কিন্তু সকাল ৯ টা পর্যন্ত আসলে সালমান এফ রহমানের সঙ্গে কেউ দেখা করেনি এবং তারা ভেতর থেকে তাকে বার্তা দেয় যে এই পরিস্থিতিতে এমবাসি কোন রকমের কোন কিছুর সঙ্গে ইনভলভড হবে না এবং সালমান অনেকক্ষণ বসে থাকে কিন্তু আ কারো সঙ্গে দেখা পায়নি। ওই যে বলছিলাম যে তারেক সিদ্দিকের বাসায় ৩ তারিখ রাতে যে বৈঠক হয়, সেই বৈঠকে পরিকল্পনা হয় যে শেখ হাসিনা যদি পালাতে হয় বা তাহলে ৯ জন তার সাথে যাবে। এর মধ্যে তারেক সিদ্দিকী, তার ওয়াইফ সহ তার পরিবারের ৬ জন, শেখ হাসিনা, শেখ রেহানা এবং সালমান এফ রহমান। তো সালমান এফ রহমান আসলে আমেরিকান এমবাসিতে যেয়ে ওখানে আটকা পড়ে এবং পরবর্তীতে রাস্তাঘাটে যে অবস্থা ছিল তাতে সে এসে আর সময় মতো হাসিনার সাথে পালাতে পারেনি আরকি। তো এর মধ্যে গণভবনের বৈঠক শেষে বেচারা ইমরান হামিদ পড়ে আসলে আরেক বিপদে এবং ইমরান হামিদ আ জেনারেল ওয়াকারের অফিসে এসে তার কাছে মাফ চায় এবং একদম প্রত্যক্ষদর্শীর বক্তব্য তিনি লিটারেলি পা ধরে মাফ চায় যে, "স্যার আমি কিছু জানতাম না। আমাকে শুধু আদেশ করছে আমি ২ কোম্পানির সৈন্য ডিপ্লয় করেছিলাম আর্মি হেডকোয়ার্টারের সামনে।" তো এরপরে পরিস্থিতির আপনারা সবাই জানেন এবং জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে আবার গণভবনে যেয়ে বলে যে, "আপনি এই মুহূর্তেই বের হয়ে যেতে হবে।" কারণ শেখ জেনারেল ওয়াকার এরপরে আর্মিদেরকে যারা ডিপ্লয়েড আর্মি তাদেরকে নির্দেশ দেন যে, "কোথাও কোনো গুলি চলবে না। ছাত্র জনতার উপরে একটা গুলিও যেন কেউ না চালায়।" যার ফলে এটি আরো বেগবান হয় এবং দুপুরের মধ্যে জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে এসে বের হয়ে যেতে বলেন, পালাতে দেন। এটি এক ধরনের দেখেন এক ধরনের উদারতা। আজকের আমি যে শিরোনামটা দিয়েছি, জেনারেল ওয়াকার কি মানে ভুলো মন, উনি সবকিছু কি ভুলে যান? উনি কি উদার নাকি উনি বোকা? এবং দেখেন যে এত কিছুর পরেও কিন্তু তিনি শেখ হাসিনাকে খুব স্মুথলি যেতে দিয়েছেন এবং অগাস্টের এই ঘটনার আ ১ মাসেরও বেশি সময় পরে জেনারেল ওয়াকার ৩ জন সেনা কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছেন। জেনারেল একজনকে বরখাস্ত করেছেন সেটি হচ্ছে জেনারেল মুজিব এবং আম আম আমি যদি নামগুলো বলি লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তব্বির শামস চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক এবং এবং বরখাস্ত হয়েছেন জেনারেল মুজিব। তো জেনারেল মুজিবকে তিনি বরখাস্ত না করে তাকে তো বিচারের আওতায় আনার কথা ছিল এবং জেনারেল মুজিব দেখেন এম সে কিন্তু পালিয়ে গেছে। তাকে কিন্তু নজরদারিতে রাখা হয়েছিল বরখাস্তের পরে। সে কিন্তু পালিয়ে গেছে। অর্থাৎ তার যেই বাহিনী, সেই বাহিনী তাকে আ বের করে দিতে সহায়তা করেছে। তো এরকম এই যে একটি ঘটনা শেখ হাসিনাও ধরেন ওয়াকার সাহেব যদি ৪ঠা আগস্ট রাতে তাকে যদি হত্যা করা যেত, তো কি হতো? আজকে তো প্রায় ৬ মাসের কাছাকাছি হয়ে যেত। শেখ হাসিনার ক্ষমতাও টিকে যেত। একটি ভয়ংকর অবস্থা হতো। তো এই যে তার যে একটা সেকেন্ড লাইফ, তার যে মানে একটা মিরাকলি যে বেঁচে যাওয়া এবং গোয়েন্দা সংস্থা আপনারা জানেন যে ডিজিএফআই কিন্তু শেখ হাসিনা অর্থাৎ প্রাইম মিনিস্টারের নিয়ন্ত্রণে থাকে। মিলিটারি ইন্টেলিজেন্স এবং আর্মি সিকিউরিটি ইউনিট থাকে হচ্ছে আ আর্মি চিফের অধীনে। আ তো এবং এর বাইরেও কিছু unknown কিছু সোর্স থাকে যারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আপডেট করেন সেনাপ্রধানকে এবং আ প্রধানমন্ত্রীকে। তো এই যে মিরাকলি যে বেঁচে যাওয়া, এই বেঁচে যাওয়ার পরে আমরা গত ৬ মাসে
জেনারেল ওয়াকার বা সেনাবাহিনীর যে ভূমিকা দেখছি, মানে ১০-১২ জন অফিসারকে রক্ষা করার জন্য জেনারেল ওয়াকারের সাথে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটা মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে। অ্যা একটি বরখাস্ত সাইফুল আলমকে নিয়ে সংবাদ করায় মিডিয়ার উপরে চাপ আসছে যে এই সংবাদ প্রচার করা যাবে না। অর্থাৎ যারা প্রত্যক্ষভাবে গুম খুনের সঙ্গে যুক্ত, সেই খুনিদেরকে, সেই জাতীয় মেল প্র্যাকটিস যারা করেছে, যারা আইনের বহির্ভূত কাজ করেছে, তাদেরকে কেন জেনারেল ওয়াকারকে রক্ষা করতে হবে? আমি এই বিষয়টি বুঝতে পারছি না। যিনি মানে মানে ২য় জীবনে আছেন বলব আমি। তাকে কেন এই কাজগুলো করতে হচ্ছে? এবং পাশাপাশি আপনারা যদি দেখেন, আমি আপনাদেরকে যদি একটা সংবাদ দেখাই যে, আপনারা সবাই জানেন যে সেনাবাহিনী এখন মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এবং সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে ১৭ই সেপ্টেম্বর। খুব সম্ভবত হ্যাঁ, ১৭ই সেপ্টেম্বর সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছিল এবং এটি কন্টিনিউ আছে এবং ১৫ তারিখ থেকে ১৫ই নভেম্বর থেকে এই সেনা নৌ বিমান বাহিনীর কর্মকর্তাদের আরো ৬০ দিন ক্ষমতা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হয়েছে। সাথে যুক্ত করা হয়েছে কোস্ট গার্ড এবং বিজিবি। কিন্তু আপনারা কি এর কোনো প্রভাব দেখছেন? যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, সেখানে আপনারা কোনো প্রভাব দেখছেন? যে পরিমাণ ছিনতাই হচ্ছে, যে পরিমাণ ডাকাতি হচ্ছে, যে পরিমাণ চাঁদাবাজি হচ্ছে। ধরেন আমি যদি ১৯৯৬ সাল বা ২০০১ সাল যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হতো, ভাই এগুলো আমাদের চোখের সামনে দেখা যে সেনাবাহিনীর নামা মানে হচ্ছে একটা বিশাল পরিবর্তন। সেনাবাহিনীর নামা মানে হচ্ছে চাঁদাবাজদের পলায়ন, ছিনতাইকারীদের পলায়ন বা এদেরকে বিচারের মুখোমুখি করা, এদেরকে ধরা, মানুষ শান্তিতে বসবাস করার একটা সুযোগ পাওয়া। তো সেখানে এবারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, পূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, অর্থাৎ আজকে যে ছেলেটা বা মেয়েটা কমিশন পেয়ে বের হয়ে আসলো, সেই কমিশন অফিসার সবাই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আওতায়, তারা সেই পাওয়ার প্রয়োগ করতে পারে। কিন্তু কোথাও কি আমরা দেখছি পাওয়ার প্রয়োগ হচ্ছে? কেন প্রয়োগ হচ্ছে না? অর্থাৎ ওয়াকার সাহেব কি করতে চাচ্ছেন? এই বিষয়টি আমি আশা করি উনি স্পষ্ট করবেন। উনি কি করতে চাচ্ছেন? সেনাবাহিনী পূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকার পরেও কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি, কেন এত চাঁদাবাজি, কেন এত অস্থিতিশীল অবস্থা আমি বলবো, সেই জায়গাটায় আমার মনে হয় যে ওয়াকার সাহেবের একটু মনোযোগ দেওয়া উচিত। ব্যাখ্যা চাইবো আমরা অ্যাকচুয়ালি ওনার কাছে যে কেন এই অবস্থা। আপনি আসলে হয় কি না, সবাই জিয়াউর রহমান হইতে পারে না। মানে সময়ের সাথে রাইট ডিসিশন নেয়া সেটি সবার পক্ষে সম্ভব হয় না। আমি ওয়াকারকে সাহেবকে কু করতে বলছি না, ওয়াকার সাহেবের কু করার মতো অবস্থাও নাই এখন। কিন্তু এই যে ১০-১৫ জন অভিযুক্ত, গুম খুনের সঙ্গে অভিযুক্ত সেনা কর্মকর্তাকে রক্ষা করতে তিনি কিন্তু ডক্টর ইউনূসের মুখোমুখি দাঁড়িয়ে গেছেন। এবং আমরা যেটি দেখছি, আমরা খবর পাচ্ছি ডক্টর ইউনূসের সঙ্গে যেও কিছু সেনা কর্মকর্তা একটু হামতম করে এসছেন। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে ডক্টর ইউনূসের সাথে যে পারাপারি করতে যায় না, অস্তিত্ব থাকবে না। ডক্টর ইউনূসকে আপনারা যে চেহারায় দেখছেন সেটি তার রিয়েল চেহারা না। ডক্টর ইউনূসকে আন্ডার এস্টিমেট করেন না। আন্ডার এস্টিমেট করলে আপনাদের অস্তিত্ব থাকবে না, সোজা বাংলা কথা। এবং আমরা কিন্তু ডক্টর ইউনূসের কোনো সমালোচনা করি না। আমরা বলি যে ডক্টর ইউনূস ছাগল দিয়ে হাল চাষ করছেন। তিনি একটি এক্সপেরিমেন্ট করছেন হয়তো, যেটি এই মুহূর্তে করা দরকার ছিল না। বাট আমি মনে করি ডক্টর ইউনূস যদি চান ২৪ ঘন্টার মধ্যে তিনি পরিস্থিতি পরিবর্তন করতে পারেন। জেনারেল ওয়াকার যদি চান ২৪ ঘন্টার মধ্যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল ধরনের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। অনুরোধ একটাই, দয়া করে কোনো অপরাধীর পাশে দাঁড়াবেন না। আপনি নিজের কথা ভাবুন। আপনি যেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, তারপরে আপনার কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি, এক্সপেকটেশন অনেক বেশি। পাশাপাশি 111 এর মাধ্যমে সেনাবাহিনীর যে ভূমিকা শুরু হয়েছিল এবং পরবর্তীতে শেখ হাসিনা তার শাসনামলে গুম, খুন, ১৪ সালে নির্বাচন, ১৮ সালে নির্বাচন, ২৪ এর নির্বাচনে সেনাবাহিনী যেভাবে মানুষের কাছে একটি কি বলবো, একটা নিকৃষ্ট বাহিনীতে পরিণত হয়েছিল। মানুষের শ্রদ্ধার জায়গা থেকে সেনাবাহিনী যেভাবে অপমানজনক একটি অবস্থায় পৌঁছেছিল,
5ই আগস্ট বা জুলাই বিপ্লবের পরবর্তী শেষ সময়টায় সেনাবাহিনীর ভূমিকা এবং আপনার যে ভূমিকা, সেই ভূমিকায় সেনাবাহিনী তার আগের অবস্থান ফিরে পেতে শুরু করেছে। আপনি ভাববেন না যে ৫ই আগস্টের ৩, ৪, ৫ এর কোনো ভূমিকায় জনগণ তার অতীতের সকল কর্মকাণ্ড ভুলে যাবে। আপনাদেরকেই এটি প্রমাণ করতে হবে যে সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী, সেনাবাহিনী জনগণের পক্ষে, সেনাবাহিনী দেশের পক্ষে। এবং আপনি যদি দেখেন এখন পর্যন্ত সেই অনুসন্ধানই হয় নাই যে জেনারেল মুজিব কিভাবে পালিয়ে গেল। এখন পর্যন্ত গুম খুনের সঙ্গে যারা যুক্ত, যাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আছে, তারাও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। জেনারেল ওয়াকার এটি সেনাবাহিনীর সুনামের সঙ্গে যায় না। এটি সেনাবাহিনীকে জনগণের কাছ থেকে আরো দূরে সরিয়ে দেবে। যতটুকু কাছে আপনারা যাচ্ছিলেন জনগণের, ততটুকু দূরে সরিয়ে দেবে। আপনার কাছে অনুরোধ, দয়া করে আপনি উদারতাও দেখানোর কিছু নাই, আর বোকামি করলে সেখানে তার কিছু বলার নাই। এই সুযোগ আপনি সবসময় পাবেন না, এই সুযোগ আর কেউ পাবে না। তো আপনি যেহেতু পেয়েছেন এবং দ্বিতীয় জীবনে আমার মনে হয় যে আপনি একটু কঠোর পদক্ষেপ নেন। বাংলাদেশের জনগণ যদি আপনার পাশে থাকে, ওই ভারতের কোনো জুজু আপনার কিছুই করতে পারবে না, কোনো রাজনৈতিক দলও কিছু করতে পারবে না। আমরা চাই যে পরিমাণ রক্তের বিনিময়ে, যে পরিমাণ আন্দোলনের প্রেক্ষিতে, যে পরিমাণ পঙ্গুত্বের বিনিময়ে, যে পরিমাণ অন্ধত্বের বিনিময়ে এই হাসিনার মতো একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি পালিয়েছে, তাকে ফিরে আসার পথ প্রশস্ত করে দেবেন না। তার অনুগত যারা তার নির্দেশে গুম খুন হত্যাকাণ্ড চালিয়েছে, আইন বহির্ভূত কাজ করেছে, তাদেরকে অবশ্যই আপনি বিচারের মুখোমুখি করেন, বিচারের মুখোমুখি করতে সহায়তা করেন। বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে যেতে এখনই আপনি আপনার কার্যকর ভূমিকা দয়া করে রাখুন। কারণ বাংলাদেশের মানুষ এই সেনাবাহিনীকে ভালোবাসে, এই দেশকে ভালোবাসে। আর কিছু কিছু মহল থেকে আমি শুনি যে আমাদের ব্যাপারে আর্মির বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে থেকে নানা রকমের ইনফরমেশন দেওয়া হচ্ছে, নানা রকমের প্যাচ লাগানোর চেষ্টা হচ্ছে আপনার সাথে, সেনাবাহিনীর সাথে। কিন্তু আমরা যদি বলি যে সেনাবাহিনী যদি বাংলাদেশকে ভালোবাসে, আমরা সেনাবাহিনীর পক্ষে। সেনাবাহিনী যদি বাংলাদেশের বিপক্ষে কোনো অবস্থান নেয়, আমরা সেনাবাহিনীর পক্ষে। অর্থাৎ কোনোভাবেই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কোনো পদক্ষেপকে আমরা সমর্থন করব না। আমরা যারা দেশের বাইরে থেকে এখন কাজ করছি, আমরা যারা বাংলাদেশে একটা সময় সাংবাদিকতা করেছি, বাধ্য হয়ে বিদেশে অবস্থান করছি, আমরা বাংলাদেশের পক্ষে যা যা করা প্রয়োজন আমরা সেটি করব। এর জন্য যত ক্ষমতাবানের সঙ্গে আমাদের লড়তে হয় আমরা লড়ব, যত ক্ষমতাবানকে টক্কর দিতে হয় আমরা সেটা দেব। কোনো ধরনের অপপ্রচার, কোনো ধরনের মিসলিড ইনফরমেশন করে আমাদেরকে ঠেকিয়ে রাখা যাবে না। জেনারেল ওয়াকার, আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শক যারা দেখছেন, গত ২০-২৫ দিন আগে আমি যে ইনফরমেশন পেয়েছি, ইনফরমেশনগুলো কমপক্ষে ৪ থেকে ৫ জন সার্ভিং অফিসারের সঙ্গে আমি ভ্যালিডেট করেছি, চেক করেছি। এই অনুষ্ঠানে যা তথ্য দেওয়া হলো, সকল তথ্যে কোথাও কোনো গরমিল নাই, সবই সত্য ভাষণ। এবং জেনারেল ওয়াকারকে আমি বলবো, এই যে একটি ইন্টারনালি আপনাকে সরিয়ে দেওয়ার, আপনাকে হত্যা করার যেই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের ব্যাপারে আমি চাই যে আপনি অনতিবিলম্বে একটি তদন্ত কমিটি গঠন করে যারা যারা এর সঙ্গে যুক্ত প্রত্যেককে বিচারের সম্মুখীন করবেন। কারণ জনগণের বিপক্ষে যাওয়া এবং সেনাবাহিনীর ভেতরে, জাস্ট আপনি ভাবেন, যদি ৪ তারিখে যদি আপনাকে হত্যা করতে পারতো, আপনাকে মেরে ফেলতে পারতো, আপনি ধরে নেন যে ৪ তারিখে বিডিআর হত্যাকাণ্ডের মতো আজকের পরিস্থিতি তারা সেনাবাহিনীর ভিতরে তৈরি করত। নাম দিত যে জঙ্গিরা করেছে, নাম দিত যে দেশপ্রেমিক সেনাবাহিনী ছাত্রদের বিপক্ষে যারা অবস্থানে ছিল তাদেরকে মেরে ফেলেছে। এটি কিন্তু আরেকটা নীল নকশার অংশ ছিল। দয়া করে বুঝুন জেনারেল ওয়াকার, দয়া করে পদক্ষেপ নিন, দয়া করে আপনার অবস্থান কঠোর করুন। আপনার উদারতা না বোকামি কি করতে চাচ্ছেন আমি জানি না, আপনি ভুলো মন কিনা, আপনি ডিমেনশিয়ায় ভুগছেন কিনা তাও আমি জানি না। কারণ এমনটি হওয়ার কথা ছিল না, এমনটি আমরা আশা করিনি আপনার কাছ থেকে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।